আমাদের পাড়াটা যে পাড়ায় থাকতাম তার চারদিকে আর্টিজেনদের পাড়া। তার মানে সূত্রধর, কর্মকার, তন্তুবায়, শঙ্খ মিস্ত্রি, এই সমস্ত পাড়া। তারপরে যে পাড়াটি আমি পার্টিকুলারলি থাকতাম সেইখানটিতে সূত্রধরের পাড়া, সেখানে মূর্তি গড়ার কাজ হতো। সেইখানে যেতাম মাঝে মাঝে। সে তো অনেক পরের কথা। তারপরে পাঠশালা এডুকেশন যা হবে, কিন্তু আমার এই ছবি আঁকার কাজটা থামে না কখনো। বাড়িতে অনেক সময় আমাকে গালাগাল বা মারধর হয়েছে, কিন্তু হিউমারাস ছিল তার মধ্যে। আচ্ছা, তখন আপনি ছবি আঁকতেন মানে কিরকম? এমনিতে এমনি কাগজে স্লেটের উপরে না কাগজ পেন্সিল দিয়ে? হ্যাঁ, স্লেটে আঁকতাম। তবে কাগজপত্র যা কুড়ি বাড়ি পেতাম সেই দিয়ে কাগজপত্র খেয়ে রং টং তো তখন কোন রকম পেন্সিল বা কলম দিয়ে? এই কাগজের এই পাতা ঘষে তার গ্রিনটা নিতাম, পলাশ ফুলের হলদেটা নিতাম, কখনো হলুদ চুন হলুদ লাগাতাম। এইটা ভূষো কালি, সে তো ঘরেই তৈরি। আচ্ছা, আপনার রং চং ছিল সমস্ত ওইসব জিনিস? ওইসব জিনিস, আচ্ছা, এইসব নিয়ে কাজ। তারপর মূর্তি হলো এরকম ভাবে। আচ্ছা, তখন আপনি যে ছবি আঁকতেন সেগুলো কি বেশিরভাগই ল্যান্ডস্কেপ ট্যান্ডস্কেপ না ইমাজিনারিও কিছু? না, বলুন, এসব কপি হতো প্রথমটাতে। আচ্ছা, প্রথম থেকে কপি করতাম। ওই ছবিগুলো আছে, শিব দুর্গা, রাধাকৃষ্ণ, ওঙ্কারের ভিতর রাধাকৃষ্ণ, এইগুলো চলতো আর কি প্রথম। তারপরে ফুল পাতা এলো পরে, তারপরে মূর্তি গড়া হয়ে গেল। সেই মাটিটা পেয়েই মূর্তি গড়া আরম্ভ। সেই সময় কি আপনার সব ছবি দেখে আপনাকে কেউ এনকারেজ করেছেন কখনো? কেউ কখনো না, ডিসকারেজ হয়েছে? বাহির করলাম আমার পর করলাম আপন করলাম পর করলাম বাহির শরীরে, বাহির করলাম ঘর আমি মাটি নিয়ে যখন খেলা করছিলাম তখন উনি আমাকে কীভাবে পছন্দ ছিল, আর ওনাদের বাড়িও আমি গিয়েছিলাম সেইকালে। তখন আমাকে বললো এই মেয়েটিকে, তখন আমাদের যার কাছে গিয়েছিলেন তিনি বললেন যে এরাদের বাড়ির খুব আর্থিক অবস্থা খারাপ, এরা এই ব্যাপার, এদের বাবা মা খুবই গিয়েছে, তা যে তাহলে একে চলো নিয়ে যাব।
দিয়ে আমাকে ভীষণভাবে ইয়ে করতে লাগলো। আমি বললাম যে ছোট আমি কী করে যাবো, তবে আমার বাড়ির লোক দিকে নিয়ে বললো, তখন বললো হলো আমারও তখন আগ্রহ হলো যে আমি যাবো। দিয়ে আমি ওনাদের সাথে সেই যে চলে এলাম। ছবি কিভাবে আঁকতেন? ছবি ওই বারান্দা ছিল একটা বড়, সেই বারান্দার মধ্যে একটা ক্যানভাস ইয়ে করে সেটাতে ছবি আঁকতেন। হ্যাঁ, মানে অদ্ভুত লাগতো। হ্যাঁ, হেরিকেল মানে রাত্রে হলে হেরিকেল জ্বালতো, আর দিনে হলে নিজে ওই বারান্দার মধ্যে এই হাওয়া বাতাসে সুন্দরভাবে আঁকতেন। কিন্তু কোনো দিন কারেন্ট ছিল না। সাঁওতালদের ব্যাপারটা তো বলছেন। ওই সাঁওতালদের ব্যাপার নিয়ে সাঁওতালিদেরকে নিয়ে ছবি আঁকতেন, বা সাঁওতালদের বাড়িও গিয়েছেন কতবার। দেখেছো একটা সিনেমায় সাঁওতালদের নিয়ে ওই যাচ্ছেন ফুলডাঙ্গা থেকে আসছেন তালের টুপি পরে, দাদু ওই সাঁওতালিদের। ওইটা কে লিখেছিলেন একটা দাদু ভালোবাসতেন ওদের মতো। ওদের নিয়ে। আর ওদিকে নিয়েও খুব ভালোবাসতেন, আদিবাসী দিকে নিয়ে উনি খুবই ভালোবাসতেন। তো তুমি জিজ্ঞেস করেছো কেন এত না ভালোবাসা? বাবা, আমি বলে ফেলেছিলাম একদিন দাদুর সম্বন্ধে নিয়ে, আচ্ছা দাদু তুমি ঠাকুমাকে বিয়ে করলে না কেন বলো তো, তুমি এভাবে রাখলে কেন, তাহলে তো আমাদেরও ভালো হতো বলো তো। ইডিয়েট কোথাকার। হ্যাঁ হ্যাঁ, আমি ধুমকি দিল, মানে কেন ধুমকি দিলে, মানে খেয়েছিল তখন আমাকে বকে দিল। তারপরে আবার একদিন ভালো মুখে বলানো হয়েছে, আচ্ছা তোর ঠাকুমাকে জিজ্ঞেস কর কেন আমি বিয়ে করি নাই কেন। রবীন্দ্রনাথের যে ফটোগ্রাফ তোমার পাঠ্যপুস্তকে যেটা থাকে, আমার ধারণা ছিল আমার মতনই কালো এরকম আইডিয়া। তখন লেখাপড়া ওইরকম ভাবে আছে আর কি। তারপরে লিটারেচারে বেশ কিছু নেই, সামান্য সামান্য। তারপরে ওই সব কাজে এত ব্যস্ত। না, রামানন্দবাবু আপনাকে নিয়ে এলেন ইয়েতে? নন্দবর্ষ হ্যাঁ, গুরুদেবের সঙ্গে তখন দেখা হয়নি? না। আচ্ছা, নন্দবর্ষ আলাপ হলো। তো আমি সব ছবি টবি দেখালাম যেগুলো আমি করেছি বাড়িতে। উনি দেখলেন, থেকে বললেন যে তুমি আর এইখানে কেন এসেছো, ফিরে যাও। তাও নন্দবাবু কি বললেন ওকে, তুমি আচ্ছা এই রামানন্দবাবু। তারপরে বললো আচ্ছা ঠিক আছে তুমি 2 বছর থেকে যাও। তো এই তখন থেকে ওই আপনি আর শিখলেন না ওর কাছে? না, 5 বছর পরে তখন আমার ওই রাস্তাতে তো আমি অলরেডি করে এসেছি। তারপরে আমাদের যা ওখানের শিক্ষা, তখনকার শিক্ষা সন্তাল বলি, তখনকার শিক্ষা আমাদের ওরম ভাবে একাডেমিক্যাল ছিল না। তখনকার রবীন্দ্রনাথেরই সাজেশন ছিল যে কাউকে কিছু বলো না, ওরা যা ইচ্ছে করুক। সেই রাস্তাতে আমরা নিজের নিজের কাজ করতাম, কিন্তু অয়েলটা ছিল না তখন, ওয়াটার কালার। সেই ওয়াটার কালারের রাস্তাতেই আমি চলতে লাগলাম। তারপরে নন্দবাবু ওরা তখন বেশি কিছু কারেকশন দিতেন না, উনি খালি দেখে যেতেন যে কে কি করছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি, মানে শান্তিনিকেতনে আসার পরে তখন আপনি গুরুদেবকে দেখেননি? মানে গুরুদেব দেখা সেরম নয়, চাক্ষুষ দেখা হয়নি? না না না, গুরুদেবকে তুমি পথের দেখো, মানে তখন মিটিংয়ের সময় দেখো, মন্দিরে দেখো। তখন কোনো কথা না। দাদা এটা কিঙ্করদার কাজ? হ্যাঁ, এটা রামকিঙ্কর বেজের কাজ। এটা কিঙ্করদার একদম শেষের দিকের কাজ, এটা ইনকমপ্লিট। তো আমরা দেখতেই পাচ্ছি যে এটার আর্মেচারটা রয়েছে, প্লাস কিছু কিছু জায়গায় সিমেন্টারে লাগিয়েছেন। দুটো হিউম্যান ফিগার আছে, আর এটা একটা পৃথিবীর একটা স্ট্রাকচার। শেষ করতে পারিনি। না, এটা তো শেষ করতে পারেনি, কারণ শেষের দিকটায় ওনার মানে খুবই শরীর খারাপ, উনি শেষে দেখতেন। আরেকটা গল্প বলছি, ওইটা খুব ইন্টারেস্টিং আর কি। যে আমারই ক্লাসমেট মঞ্জুশ্রী মজুমদার,
তার ফিচার খুব ইন্টারেস্টিং, তার নাক চোখ মুখ সব একটা ভেরি টিপিক্যাল। তা আমি ওকে বললাম তোমার পোর্ট্রেট করব। ও তো খুশি হলো, ঠিক আছে খুব ভালো। তা বসে গেল অ্যাজ এ মডেল, আমি করলাম, করে মোটামুটি শেষ করছি। কিন্তু একটা জায়গায় আমি একটা কনফিউজ ছিলাম, নাকটা কিছুতেই মিলাতে পারছিলাম না। নাকটা এমন টিপিক্যাল সেটা আমি ধরতে পারছিলাম না। তখন আমি কি করি, কিঙ্করদার কাছে গেলাম, গিয়ে বললাম দুপুরবেলা, তখন প্রায় 11:30 নাগাদ। উনি পিছনে ওই গান্ধীর কাজটা করছিলেন, এটা হচ্ছে 68 আর কি। তা আমি বললাম কিঙ্করদা আমি একটা পোর্ট্রেট করছি, একটু দেখবেন? উনি বললাম কার পোর্ট্রেট? না আমারই ক্লাসমেট একজনের পোর্ট্রেট করছে। চলে এসে বলে, আমি খুললাম মডেলটা, খুলে দেখে বললো কই তোমার মডেলটা কোথায়, ডাকো ওকে। তারপর আমি ডাকলাম, ডেকে বললো দেখি মাটিটা দেখি। উনি মাটিটা একটু টিপে দেখলেন, না এই মাটি দিয়ে হয় নাকি, মাখনের মতন হবে, মাখো। আমি আবার একটু জল ছিটিয়ে আবার মাখতে শুরু করলাম, মেখে তারপর একেবারে খুব নরম মেখে তারপর সামনে রাখলাম। তারপর উনি একটু মাটি নিলেন, মাটি নিয়ে মডেলের কাছে গিয়ে একটু ক্লোজলি অবজার্ভ করলেন, দেখলেন খুব কাছে থেকে দেখলেন। দেখে তারপর মডেলটা দেখলেন উনি, আমার করা যে পোর্ট্রেটটা দেখে একেবারে হাতে একটু মাটি নিয়ে একবার জাস্ট এইরকম একটা স্ট্রোক উনি দিলেন, দিয়ে তারপর মানে পারফেক্টলি উনি কারেকশন করে দিলেন। তো আই ওয়াজ অলসো স্যাটিসফাইড না। সুতরাং আমি বললাম আমি এটা কাস্টিং করে, ঠিক আছে এটা কাস্টিং করে রেখে দাও। এই করে উনি বেরিয়ে গেলেন। তারপর আমি কাস্টিং করলাম, কাস্টিং করে রং টং করে বেশ কমপ্লিট করে রেখে দিলাম। আমার এই পোর্ট্রেটটা খুব ভালো লাগে, সেই জন্য আমি নিজের কাছে রেখে দিয়েছি। এটা কোনো এক্সিবিশনের দেয় নেই বা এক্সিবিশনে দেয়নি না। Each time we saw this sculpture, formally speaking, I was motivated the first time I came for an interview here, for graduation interview, admission test. The first temptation was to go around. You can't check that temptation. Even as a young boy, you're tempted to go around and see everything. Even my father, who didn't have a training in art, he went around with me. He couldn't stop. He just didn't see the front. He said, which is the front? He just went around. So what happens is he cuts this corner, not literally, but there's no regular shaped pedestal you can see. And pedestal is almost mixing with. So it's a diminishing of the importance of the pedestal in public sculpture. We see public sculpture which is above us. This is at our level, rises from where we stand. So that also makes a difference in whole attitude towards public sculpture. And that experiment took so long in the West to come about. Is it? Yeah, Brancusi did it first time that with the experiment with a pedestal, but he couldn't completely abandon it until he did the public sculptures. But that was an abstract sculpture, so he could avoid the local cultural input. He brought it in through abstraction, like he used some kind of local beliefs in in a column that will never end, will touch the sky and stuff like that. Some kind of legend.
local legend, but that is always hidden behind the sculpture. That never comes out. But he was also kind of keen on abolishing that idea of pedestal gradually. So there's a parallel. You can see these parallels. And journals used to come, like through Tagore, some of the contemporary journals. So Ramkinkar must have been familiarizing himself with a lot of contemporary images. Tagore said that in his childhood memoirs, probably he said a very interesting thing that if you get very little, like in our childhood, we used to get one mango and we used to eat till the end, like we used to finish up to the seed of it, like we reach up to the seed. Until we reached the seed and sucked all the juices of the mango, we didn't stop because we got only one. When you get plenty, a child sort of loses interest. So that's another principle of creativity. Says that less is more sometimes. Less is, I mean, they didn't have bounty. They didn't have Tagore's rooms. You can see that the very few furniture in the rooms. He liked empty room with little furniture, a work table, a bed. ये कला भवन लड़का लोग का हॉस्टल है। ये बिल्डिंग कला भवन कैंटीन है। कौन सा? ये और ये गांधी बाबा का मूर्ति है। कौन सा वाला? ये बूढ़ा ये मूर्ति। सुजाता का स्कल्पचर किधर है? आम ले जाता है। और ये है संगीत भवन, गान बजाना सिखाता है। दादा ये कौन सा जगह है? ये है संगीत भवन। ये है सुजाता। हाँ, एक सुजाता का मूर्ति है और वो जो पलथिया मार के बैठा है बुद्धदेव, उसका पाइस खवाने जाता है। ল্যাম্পসেনটা সাডেনলি একটা ইনস্ট্যান্টলি উনি করেছেন, যেহেতু ম্যানেজার, গেস্ট হাউসের ম্যানেজার আপত্তি করলেন, এমন একটা করলেন আর কেউ বুঝতে পারছেন না। তখন সবাই সাধারণ মানুষ যারা ওখানে আসে দেখছে, ওটা কী করছে, এটা রামকিঙ্কর আবার কী করেছে এখানে, ওদের কিছুই বোঝা যাচ্ছে না। ওখানে রবীন্দ্রনাথও ছিলেন, দেখছিলেন আর কি কাজটা, ওখানে ছিলেন। উনি তো যেতেন ওখানে, ওই প্রেয়ারের জন্য যেতেন মন্দিরের ওখানে। তখন কিছু লোক রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছেন যে রামকিঙ্কর এটা কি করেছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, ঘুরে ঘুরে দেখছি কিছুই তো দেখতে পাচ্ছি না, কারণ তার মুখ নাই, তার চুল নাই, তার হাত নাই, কিছু নাই, ঘুরে ঘুরে দেখছি কিন্তু কিছুই তো পাচ্ছে না। রবীন্দ্রনাথ বলে হ্যাঁ, আর ঘুরতে থাকো, ঘুরো, ওই রামকিঙ্কর, এইটাই হচ্ছে রামকিঙ্কর, যে তুমি ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ওই সবাইকে ঘোরাচ্ছে রামকিঙ্কর, ওইটাই রামকিঙ্কর। অকরুণার
মাঝে